ইরান আমেরিকার মধ্যে বহু বছর ধরে, আজ 47 বছর ধরে দ্বন্দ্ব, প্রচণ্ড দ্বন্দ্ব, এবং এর সাথে যুক্ত রয়েছে ইসরায়েল এবং আমেরিকার সাথে দ্বন্দ্ব মোকাবেলার ক্ষেত্রে ইরান কিভাবে কৌশলে আজ পর্যন্ত এগিয়েছে এবং টিকে আছে, এবং এখন আমেরিকা আর ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলছে। অর্থাৎ আমি বলতে চাইছি, আমেরিকা যদি ডালে ডালে থাকে তাহলে ইরান পাতায় পাতায়। আমেরিকা যে কৌশল করে 10 গজ এগিয়েছে, ইরান আমেরিকার সেই কৌশলকে মার খাওয়ানোর জন্য, বানচাল করে দেওয়ার জন্য 12 গজ সামনে গিয়ে কাজ করেছে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে খুব সংক্ষেপে ইরান এবং আমেরিকার মধ্যকার যে চুক্তি সমঝোতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান টপিক এটিই বলা যায়। আমি সেই ব্যাপারে সংক্ষেপে কিছু কথা বলি। দুপুরের ভিডিওতে বলেছি, এখন সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা 60 দিনের বেসিক্যালি সমঝোতা হচ্ছে। এই সমঝোতা হওয়া মানে এখানে ইরানের পক্ষ থেকে আসলে দেবার খুব কিছু নেই। ইরান বারবারই বলছে এমন কিছু পদক্ষেপ নিতে হবে আমেরিকার পক্ষ থেকে, যে পদক্ষেপের কারণে আমরা আশ্বস্ত হতে পারি, বিশ্বাস স্থাপন করতে পারি, আমাদের ভেতরে আস্থা আসে যে আমেরিকা চুক্তি করলে বা কোনো একটা চুক্তিতে গেলে তারা সেই চুক্তি বাস্তবায়ন করবে এবং আসলে তারা আন্তরিকভাবে আমাদের সাথে শান্তি চায়, শান্তি আলোচনা করতে চায়, শান্তি প্রতিষ্ঠার জন্য চুক্তি করতে চায়। সেক্ষেত্রে ইরানের এই মুহূর্তে দেবার কিছু নেই। ইরান বলেছে যে আমেরিকার কাছে আমাদের প্রচুর সম্পদ আটকে আছে, সেই সম্পদ ছেড়ে দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরে তারা আর কখনো যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না সেটা প্রমাণ করতে হবে। এই বিষয়গুলো যদি তারা একদম নিশ্চিত করে দেন আমরা সামনে এগিয়ে যাব। তখন এই 60 দিনের ভেতরে আমেরিকার সাথে আলোচনা হবে 3টা ইস্যু নিয়ে। একটা, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে কিনা, তার ম্যানেজমেন্ট কি হবে, এবং আমেরিকা, ইরান, ওমান এদের কার কি ভূমিকা হবে ইত্যাদি নিয়ে। ইরান এখানে বারবার বলছে যেহেতু আমেরিকায় এই অঞ্চলের বা হরমুজ প্রণালীর কেউ না, সেক্ষেত্রে আমেরিকার এখানে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে পরমাণু কর্মসূচি। ইরান বারবারই বলে আসছে যে পরমাণু কর্মসূচি আমরা বন্ধ করব না, আমরা কতটুকু নিয়ন্ত্রণে রাখবো, কতটুকু নিয়ে চুক্তি করা যায় সেই আলোচনা হতে পারে, পরমাণু কর্মসূচি বন্ধ হবে না। দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট। অতএব ইরান পরমাণু কর্মসূচি কতটুকু কমাবে, নিয়ন্ত্রণে রাখবে সেইটা নিয়ে আলোচনা হবে, পুরোপুরি বন্ধের আলোচনা না। 2, 3 হচ্ছে ইরান এটাও বলছে যে ইউরেনিয়াম এনরিচ করা হয়েছে সেই ইউরেনিয়াম ইরানের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা যেহেতু কারোর কাছে দিই না, অতএব এনরিচড ইউরেনিয়াম আমরা কারোর কাছে দেব না, এটা আমাদের কাছেই থাকবে। এখানে একদম সহজ প্রশ্নে আমেরিকা হেরে যাবে। সেই প্রশ্নটা হচ্ছে, ইরান যদি বলে যে তুমি পরমাণু কর্মসূচির অধিকারী দেশ, তোমার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তুমি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারো, তুমি পরমাণু বোমা বানিয়েছো এবং ব্যবহারও করেছো, তুমি ডেঞ্জারাস মানব সভ্যতার জন্য নাকি আমি ডেঞ্জারাস? আমেরিকা কি জবাব দেবে? অতএব এখানেই আমেরিকা চুপ হয়ে যেতে বাধ্য যদি যুক্তি মানে। আর যদি যুক্তি না মেনে শক্তি প্রয়োগ করতে চায়, ইরান তার জন্য প্রস্তুত। ফলে এখন যে আলোচনা হচ্ছে বা যে সমঝোতা হচ্ছে, সেই সমঝোতা মূলত প্রাথমিক পর্ব। 60 দিনের জন্য যুদ্ধবিরতি পুরোটা বাস্তবায়ন হবে, আঞ্চলিক যুদ্ধ বন্ধ হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা নিশ্চয়ই অনেকগুলো প্রত্যাহার করে নেবে এবং ইরানের সম্পদ ছাড় দেবে। ইরানের ক্ষতিপূরণ দিতে চায় কিনা সেটার একটা বিহিত ব্যবস্থা হবে এবং যা যা করবে তার বাস্তব পদক্ষেপ আমেরিকার পক্ষ থেকে নিতে হবে। যেমন আমেরিকা যদি এই সমঝোতায় বলে যে হ্যাঁ আমরা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করব ধীরে ধীরে, তাহলে এখানে নিশ্চয়ই আমেরিকার সাথে ইরানের এমন একটা সমঝোতা হবে যে ইরানের উপর যদি 10,000 নিষেধাজ্ঞা থাকে তাহলে 5,000 নিষেধাজ্ঞা এই 60 দিনের ভিতরে নিয়ে নিতে হবে। তাহলে চুক্তির প্রথম দিন থেকেই এমন কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে যেটা থেকে
ইরান বুঝতে পারে যে হ্যাঁ আমেরিকা কার্যকর পদক্ষেপ নিচ্ছে। অথবা যদি কথার কথা এই 60 দিনের ভিতরে ইরানের $20 বিলিয়ন ছাড় করার কথা থাকে, তাহলে অন্তত চুক্তির প্রথম সপ্তাহে বা প্রথম দিনেই $5 বিলিয়ন বা $10 বিলিয়ন ছেড়ে দিতে হবে। তাহলে ইরান বুঝবে যে হ্যাঁ তারা বাস্তব পদক্ষেপ নিচ্ছে। তাহলে আস্থা বাড়বে এবং আস্তে আস্তে ওই যে বড় যে আলোচনা, পরমাণু ইস্যু, স্ট্রেট অফ হরমুজ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম, এই সমস্ত নিয়ে বড় আলোচনা হবে এবং সেখানে কি হয় না হয় তখন বলা যাবে। তবে এই 60 দিনে যেটা, এটা প্রাথমিক, এটা কিন্তু চূড়ান্ত চুক্তি নয়। যাই হোক, এবার আমি ওমান প্রসঙ্গে চলে যাচ্ছি। ওমান প্রসঙ্গে আলোচনাটা হচ্ছে এই, আমি গতকাল রাতের ভিডিওতে বলেছিলাম, গতকাল মানে ঈদের দিন অর্থাৎ 28শে মে রাতের ভিডিওতে বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানকে হুমকি দিয়েছেন যে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হবে ওমানকে বোমা মেরে, যদি তার আচরণ পরিবর্তন না করে। আচরণ পরিবর্তন বলতে হরমুজ প্রণালী কন্ট্রোলের ব্যাপারে ইরানের সাথে সে অংশ নিচ্ছে। আমেরিকা চায় যে ইরান ওমান কেউই এই হরমুজ প্রণালী কন্ট্রোল করবে না, আর সেখানে ওমান আমেরিকার সাথে এত সম্পর্ক রাখার পরেও ইরানের সাথে তাল দিচ্ছে, তার মানে ইরানকে সহযোগিতা করছে এই আচরণ পরিবর্তন না করলে মূলত। কিন্তু এই হুমকির জবাবে ওমান ইরানের সাথে অর্থনৈতিক, জ্বালানি এবং ভূ রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে, ঘোষণাও দিয়েছে। ফলে আমেরিকা যতই বাড়াবাড়ি করুক, ওমান তাদের হুমকির কাছে মাথা নত করবে না। এবং মাথা নত না করার মানে হচ্ছে আঞ্চলিক দেশগুলো ধীরে 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 আমেরিকার কাছে সবাই এইভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, আর কিছুদিন পরে কোনো দেশ আমেরিকাকে সমীহ করবে না। এটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্য, মধ্যপ্রাচ্যের অর্থনীতি, মধ্যপ্রাচ্যের কূটনীতি, মধ্যপ্রাচ্যের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে ওমান যে কথা বলেছে, ওমান যে ভূমিকা নিয়েছে, সেটা খুবই মৌলিক একটা ব্যাপার। এবং এটা মধ্যপ্রাচ্যের, ইরানের সর্বোচ্চ নেতা ঈদের দিন বলেছেন না, আমাদের দেশে যেদিন ঈদ হলো তার আগের দিন তো ইরানে ঈদ হয়েছে, ওই দিন বলেছেন যে নতুন মধ্যপ্রাচ্য ব্যবস্থাপনা গড়ে উঠছে, এর সাথে অ্যাডাপ্ট করার, খাপ খাওয়ানোর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সম্ভবত ওমান এই ঘোষণা, এই পদক্ষেপের ভেতর দিয়ে সেই নতুন মধ্যপ্রাচ্য ব্যবস্থাপনার অংশীদার হয়ে গেল। সুপ্রিয় দর্শক, এবার আজকের প্রধান আকর্ষণ, মূল টপিক নিয়ে আলোচনায় যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে আমেরিকা ইরানের সাথে শত্রুতা শুরু করেছে, আর ইসরায়েলও তাই। এখন এই শত্রুতার বিষয়টা এমন একটা জটিল পর্যায়ে গেছে যে জটিল পর্যায় থেকে এখন এত বছর পরে এসে আমেরিকা এবং ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। একটা বিষয় খেয়াল করবেন, এটা কিন্তু ইরানের দুর্বলতার কারণে যুদ্ধে নেমেছে, নট দ্যাট। ইসরায়েল এবং আমেরিকা একেবারে চূড়ান্ত পর্যায়ে এখন এইভাবে ভাবছে যে এরপরেও যদি ইরানের সাথে যুদ্ধ না করা হয়, তাহলে এই ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠবে। এটা আমেরিকা এবং ইসরায়েল ভাবছে, যার কারণে তারা কিন্তু ইরানের উপর একেবারে মরণ কামড় বা চূড়ান্ত আঘাত হেনেছে। এবং আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু সবসময় বলে আসছি, এটা এখন নাই, ভিডিও বা ইউটিউবের আলোচনাতেই 4-5 লোক করছি। আমি এর আগে বহু বছর ধরে টক শো করি টেলিভিশনে, বহু জায়গায় সাক্ষাৎকার দিই, বহু কলাম লিখি, আমি বিভিন্ন জায়গায় মন্তব্য প্রতিবেদন লিখে থাকি। সেই সব জায়গায় বলে আসছি এবং ফেসবুকে তো বলছি, এটা বহু বছর ধরে, বহু বছর, 25-30 বছর ধরে, যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে সম্পর্ক, যে আদর্শগত অবস্থান, এই আদর্শগত অবস্থান এবং এই সম্পর্কের চূড়ান্ত পরিণতি যেখানে গিয়ে শেষ হবে, বা যেভাবে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের শত্রুতার মিটমাট হবে, চিরদিনের জন্য অবসান ঘটবে, সেটা হচ্ছে একটা চূড়ান্ত যুদ্ধ। যুদ্ধের ভেতর দিয়েই এর সমাধান হবে, কূটনৈতিক আলোচনার ভেতর দিয়ে কোনোদিন এর সমাধান হবে না। এখন যে আলোচনা হচ্ছে, এখন যে চুক্তি হতে যাচ্ছে, সেটাও আমি মনে করি সাময়িক, যে কোনো সময় এগুলো ব্রেক করবে এবং যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হবে। এবং ইরান তার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে, প্রস্তুত আছে। তো যাই হোক, এই যে 1979 সালে বিপ্লব হওয়ার পর থেকে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা, পশ্চিমা দেশগুলো প্রায় সবগুলোই শত্রুতা শুরু করেছিল।
সেই শত্রুতার মোকাবেলা করেই ইরান আজ পর্যন্ত টিকে আছে। আপনারা ভাবুন যে আমেরিকা এবং ইসরায়েলের মতো বা পশ্চিমা বিরাট একটা শক্তির যে সমস্ত গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা শেয়ারিং, গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা কার্যক্রম, আদার আদার সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক এত এত প্রসঙ্গ, এত এত পদক্ষেপ, এগুলো সমস্ত সব কিছু একা ইরান নিজের সক্ষমতায় মোকাবেলা করেছে। মোকাবেলা করে আজকে এই পর্যন্ত টিকে আছে এবং আজকের ইরান। আপনারা সবাই জানেন আমেরিকা কিন্তু কোনো কাজ 2 দিনের নোটিশে বা 2 দিনের পরিকল্পনা করে না। 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। তো তাদের পরিকল্পনা বানচাল করে দিয়ে নতুন একটা পরিবেশ তৈরি করেছে। সেই পরিবেশ আবার বানচাল করার জন্য আমেরিকা কাজ করেছে, সেটা আবার বানচাল করার জন্য ইরান কাজ করেছে। এইভাবে গত 47টা বছর পার হয়েছে। এই 47টা বছর এইভাবে চলছে। আমি এই জায়গায় বলি যে ইরান, আমেরিকা যদি গাছের ডালে ডালে থাকে তাহলে ইরান থাকে গাছের পাতায় পাতায়। অর্থাৎ আমেরিকা যে পরিকল্পনা বাস্তবায়ন করে, ইরান সেই পরিকল্পনা ভণ্ডুল করে দিয়ে নতুন কিছু তৈরি করে। কীভাবে করেছে? এখন প্রশ্ন আসছে, ইরান আমেরিকার কি পরিকল্পনা বা কি পদক্ষেপ ভণ্ডুল করে দিয়েছে, বানচাল করে দিয়েছে, আর আমেরিকা কোথায় কোথায় মার খেয়ে গেল, ইরান কোথায় কোথায় নতুন পরিকল্পনা নিতে আমেরিকাকে বাধ্য করলো। আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলি। একেবারে যদি শুরুর কথা বলি তাহলে বলতে হবে ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই তেহরানে মার্কিন দূতাবাস এই বিপ্লবের বিরুদ্ধে কাজ করছিল। ইরান কিন্তু সেটা কিছুদিনের ভেতরেই বুঝে ফেলে এবং মার্কিন দূতাবাস দখল করে নেয়। সেখান থেকে কূটনীতিকদের জিম্মি করে এবং কোনভাবে সেই কূটনীতিকদের উদ্ধার করেছিল আমেরিকা, সেটা আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা বিভিন্ন মাধ্যমের থেকে জেনেও থাকবেন। তারপর ছোট্ট করে বলি যে 52 জন কূটনীতিককে তারা আটক করেছিল। আটক করার পরে 444 দিন ইরানের হাতে তারা বন্দী থাকে। বিভিন্ন তৎপরতা, বিভিন্ন রকমের হুমকি ধামকি, বহু কিছু করার পরে যখন কিছুতে হয়নি, তখন ইরানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে কূটনীতিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রাণ নেয় এবং ইরানের বিরুদ্ধে অভিযান চালায়। তাবাস মরুভূমিতে সেই অভিযান ব্যর্থ হয়ে যায়, ঝড়ের কবলে পড়ে। বলা হয় বালু ঝড়ের কবলে পড়ে যারা ধর্মে বা আল্লাহর বিশেষ মদদে বিশ্বাসী, তারা এটাকে বলে যে আল্লাহ বিশেষ গায়েবী মদদে মার্কিন পরিকল্পনাকে তাবাস মরুভূমিতে ভণ্ডুল করে দিয়েছিল। এবং পরবর্তীতে 1981 সালে সম্ভবত আলজিয়ার্সে একটা চুক্তি হয়। সেই চুক্তির মধ্য দিয়ে আমেরিকান জিম্মিদেরকে উদ্ধার করা হয়। প্রথম যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ইরান এইভাবে ভণ্ডুল করে দেয়, অর্থাৎ দূতাবাস কেন্দ্রিক যে তৎপরতা সেটা ভণ্ডুল করে দিল। এরপরে ইরানের বিপ্লব হওয়ার কিছুদিন পরেই ইরাককে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিল এবং 8টি বছর ইরান যুদ্ধ ছিল। সেই যুদ্ধে ইরাক এবং ইরানের লাখ লাখ মুসলমান মারা গেল, প্রচুর সংখ্যক শিয়া মুসলমান মারা গেল এবং প্রচুর টার্গেটেড কিলিং হলো, বহু ঘটনা ঘটল। তখন ইরাকের স্বৈরশাসক সাদ্দামকে সারা বিশ্ব সমর্থন দিয়েছে। ইরান একেবারেই বলা যায় একা ছিল। মধ্যপ্রাচ্যের একটি মাত্র দেশ ইরানের পক্ষে ছিল, সেই দেশটি হচ্ছে সিরিয়া। তখন সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ, তিনি ইরানের পক্ষে ছিলেন, আর উত্তর কোরিয়া ইরানের পক্ষে ছিল। এই সমস্ত দেশ বিভিন্ন সময় ইরানকে সহযোগিতা করেছে এবং কঠিন অবস্থার ভেতর দিয়ে মাটি কামড়ে ধরে ইরান প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ধীরে 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 যুদ্ধ করতে করতে একসময় এমন একটা অবস্থার ভেতরে গেল যখন ইরানি বাহিনী ইরাকের ভেতরে ঢুকে গেল এবং তখন তাড়াহুড়ো করে আমেরিকা বেসিক্যালি বা আমেরিকা, সৌদি আরব, বাকি বিশ্ব জাতিসংঘের আওতায় একটা তাড়াতাড়ি চুক্তি করে যুদ্ধবিরতির চুক্তিতে সই করালো ইরানকে এবং ইরান অনেকটা কষ্ট করে সেই যুদ্ধবিরতি মেনে নিল। তারপরেও বৃহত্তর স্বার্থের শেষমাই সেই যুদ্ধবিরতি মেনে নেওয়া হয়েছে। ইরাককে দিয়ে ইরানের যে ইসলামী বিপ্লব ভণ্ডুল করে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটা বানচাল করে দিল ইরান। এবং এখানে ইরানের যুদ্ধ কৌশল, পররাষ্ট্রনীতি,
বা নিজেদের ধৈর্য, নিজেদের জাতীয়তাবোধ, শিয়া মাযহাবের যে চেতনা, এগুলো তো ছিলই। এর পাশাপাশি আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা, নিজেদের কৌশল প্রণয়ন এবং একটা জাতীয় ঐক্য ভীষণভাবে কার্যকর ছিল। দারুণ কাজে দিয়েছে ইরাক বিরোধী যুদ্ধের জন্য। এরপরে জিসিসি গঠন। ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে, আমেরিকা, ইসরায়েল সহ অন্য পশ্চিমা দেশগুলো, তাদের মিত্ররা বোঝালো যে ইরানের শিয়া বিপ্লব হয়েছে, সেখানে রাজতান্ত্রিক সরকারকে উৎখাত করে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং তেল সম্পদ এখন জনগণ সমর্থিত সরকার নিয়ন্ত্রণ করছে। একটা পরিবারের বা শাহের আর কোনো অবস্থান নেই। সেক্ষেত্রে এই যে ইরানে বিপ্লব হয়েছে, এই বিপ্লব মধ্যপ্রাচ্যের তোমাদের বিভিন্ন দেশে দেশে এরা রপ্তানি করবে এবং এখানে শিয়া সম্প্রদায় যারা আছে তাদের মধ্য দিয়ে তোমাদের ভিতরে ঢুকে যাবে, তোমাদের দেশ দখল করে নেবে, রাজতান্ত্রিক সরকার উৎখাত করে দেবে এবং শিয়া মাযহাবের শাসন কায়েম করবে। ফলে তোমরা সবাই একজোট হও, ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম গড়ে তোলো। সেই পরিকল্পনার আওতায় জিসিসি গঠন করা হয়। এই জিসিসির সদস্য ছিল ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সবাই। কিন্তু পরবর্তীতে সাদ্দাম হোসেন আমেরিকার গ্রিপের বাইরে চলে গেলে আমেরিকার গুডবুক থেকে ইরাক চলে যায় এবং বাকি দেশগুলো দিয়ে ইরানকে মোকাবেলা করার চেষ্টা করে। কিন্তু ব্যাড লাক, সময়ের ব্যবধানে ইরান তার কূটনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে এই জিসিসির ভেতরে ফাটল ধরিয়ে দেয় এবং কিছু দেশকে প্রথমে নিরপেক্ষ করে ফেলে, যেমন ওমান এবং কুয়েত। এই দুটো দেশ তুলনামূলক সবসময় নিরপেক্ষ ভূমিকায় ছিল। আর দিন যতই যায় ততই ধীরে 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 কাতারের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে ইরান এবং একটা পর্যায়ে কাতার ইরানের সাথে এতই ঘনিষ্ঠ হয়ে যায় যে ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গ্রুপ এগুলোকে ওন করতে শুরু করে কাতার, যেমন হামাস, হিজবুল্লাহ। এই যে বিভিন্ন প্রক্সি সংগঠন, এই সংগঠনগুলোকে বাকি আরব দেশগুলো সন্ত্রাসী সংগঠন মনে করে, যেমনটি মনে করে পশ্চিমারা, আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু কাতার এই সমস্ত সংগঠনকে সন্ত্রাসী সংগঠন মনে করে এবং আরব দেশগুলোর সাথে ঐক্যবদ্ধ অবস্থানে যায় না। এটা নিয়েই কিন্তু 2017 সালের 6 জুন কাতারের উপরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সম্মিলিতভাবে সর্বাত্মক অবরোধ আরোপ করে এবং ইরান চট করে কাতারের পাশে দাঁড়ায়। ওপাশ থেকে তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়, ফলে কাতারের উপর খুব বড় চাপ পড়ে না। এইভাবে জিসিসিকে এখন কার্যত মরা সংগঠনে পরিণত করে ফেলেছে ইরান, বিভিন্ন কায়দায়, কূটনৈতিক তৎপরতা এবং রাজনীতির গভীর চালে। সেক্ষেত্রে জিসিসি আমেরিকা গঠন করলেও এই কৌশল কিন্তু চূড়ান্তভাবে ইরানের বিরুদ্ধে আর কাজে লাগলো না। এপাশে যে ইরাক এবং যে সাদ্দাম হোসেনকে দিয়ে ইরানের বিরুদ্ধে 8টি বছরের ভ্রাতৃঘাতী যুদ্ধ করিয়েছিল, এত বড় একটা আগ্রাসন চালিয়েছিল, সেই ইরাক একসময় সৌদি আরব, কুয়েত, এই সমস্ত আরব দেশগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু তাই না, আমেরিকার সাথেও চূড়ান্ত শত্রুতা শুরু হয়। কুয়েত সংকটকে কেন্দ্র করে আমেরিকা কিন্তু ইরাককে গ্রিন সিগন্যাল দিয়েছিল যে তুমি কুয়েত দখল করো, আমরা কিছুই বলবো না। যখনই কুয়েত দখল করলো ইরাক, তখনই আমেরিকা বলল ইরাক আগ্রাসন চালিয়েছে, ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাকি আরব দেশগুলোকে ইরাকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করালো। যখন এই ঘটনা ঘটলো, তখন 1990-91 সালে যে উপসাগরীয় প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকা বিশাল সোকল্ড গণতান্ত্রিক জোটের একটা নেতৃত্ব দিয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করলো এবং দীর্ঘদিন এই ইরাক বা সাদ্দাম সরকারকে নিষেধাজ্ঞার আওতায় রাখলো, নানান সীমাবদ্ধতা দিল, এত অস্ত্র, সামরিক বাহিনী, সমস্ত সব কিছু ধ্বংস করে দিল, দিয়ে হাত পা বেঁধে একেবারে যখন দুর্বল, তখন তার উপর চূড়ান্ত আঘাত এনে 2003 সালে ফাইনাল অভিযান চালিয়ে
ইরাকের সাদ্দাম হোসেনকে অত্যন্ত অপমানজনকভাবে আটক করলো, বিচারের নামে প্রহসন করলো এবং তাকে ফাঁসি দিয়ে মারলো। তাতে কি দাঁড়ালো? যে সাদ্দাম হোসেনকে এক সময় ইরানের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল, সেই সাদ্দাম হোসেনকে তারা নিজেরাই দুনিয়া থেকে বিদায় করে দিল। যে ইরাককে ইরানের অপোনেন্ট হিসেবে, বিরোধী শক্তি হিসেবে দাঁড় করিয়েছিল, সেই ইরাক এবং ইরানের সাদ্দাম হোসেনের বিদায়ের পর সেই ইরাক এবং ইরানের সীমান্ত একদম সমান হয়ে গেল। মাঝখানে কোনো সীমারেখা থাকলো না, কোনো সীমান্ত বেড়া আর থাকলো না। এখন ইরান এবং ইরাক এক। তাদের সম্পর্ক এতটাই গভীর যে এখন আমেরিকা মাঝে মাঝে ইরাকের বিরুদ্ধে অভিযোগ করে যে ইরাক ইরানকে বিভিন্ন রকমের অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছে। ইরান দেখেন কিভাবে কৌশল করলো। এবং সাদ্দামের পতনের সময় যে সমস্ত যুদ্ধ হয়েছে, সেই সময় অনেক বিমান ইরানে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই বিমান আর কোনোদিন ইরাকে ফিরেও যায়নি, ইরানও ফেরত দেয়নি। ইরান এইভাবে নিয়েছে, আমি শুনেছি যে ইরাকের চাপিয়ে দেওয়ার যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিপূরণ হিসেবে জিনিসগুলো রেখে দিয়েছে। সত্য মিথ্যা পরের গল্প। মূল ব্যাপার, ইরাককে নিয়ে আমেরিকা যে কৌশল করেছিল, সেই কৌশল একসময় তাদের জন্য বুমেরাং হয় এবং এখন ইরান ইরাক সীমান্ত এক হয়ে গেছে। ইরাক সিরিয়ায় দায়েশের উত্থান, এই যে সন্ত্রাসী সংগঠন ISIS, যেটা এই ISIS-এর উত্থান ঘটিয়ে সিরিয়া এবং ইরাক দখল করে সোকল্ড খেলাফত কায়েম করে মুসলমানদের নামে এই কাজটা করে বেসিক্যালি তারা সিরিয়া এবং ইরাকের দখলদারিত্ব কায়েমে নিতে চেয়েছিল। এটা মূলত আমেরিকা এবং ইসরায়েলের হাতে থাকলে ইরাক এবং সিরিয়ার বর্ডার যখন সমান হয়ে যাচ্ছে, তার মানে তখন ইসরায়েলের আগমন হচ্ছে, ইসরায়েল থেকে সিরিয়া হয়ে ইরাক পুরোটা, অর্থাৎ ইরান সীমান্তে চলে আসবে ইসরায়েল এবং আমেরিকা। এই পরিকল্পনা যখনই করা হয়েছে তখনই ইরান টের পেয়েছে এবং এই ISIS বিরোধী যুদ্ধে নেমেছে এবং সেই যুদ্ধ ইরাক এবং সিরিয়ার মাটিতেই করেছে। ইরান মোটেই দেরি করেনি, কারণ এই দেরি করলে ওইগুলো দখল করে ইরানের ভেতরে ঢুকে যেত, ইরান সীমান্তে সেই লড়াই করতে হতো। অতএব একেবারে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার জন্য ইরাক এবং সিরিয়ায় লড়াই করেছে। অনেকে বলে যেখানে হাজার হাজার বেসামরিক মানুষ মারা হয়েছে, এই বেসামরিক মানুষ তো মেরেছে ওই ISIS-এর লোকজন, কারণ ওটা ছিল ইসরায়েল এবং আমেরিকার প্রজেক্ট। আর সিরিয়ার সরকারের পতন হলে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ভূমধ্য সাগরীয় অঞ্চলে রাশিয়ার কোনো জায়গা থাকতো না। আর যেহেতু রাশিয়ার সাথে চিরদিন আসাদ পরিবারের বা সিরিয়া সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, সেই কারণে রাশিয়া সেখানে হেল্প করেছে এবং রাশিয়ার কাছে হেল্প চেয়েছিল বাশার আল আসাদ সরকার, ইরানের কাছেও হেল্প চেয়েছিল, তারা সবাই হেল্প করেছে, কেউ উপযাচক হয়ে যায়নি। প্রয়োজন ছিল এবং ভূকৌশলগত কারণে এই কাজটা করেছে সবাই মিলে। ফলে আমেরিকা এবং ইসরায়েল বা পশ্চিমাদের যে ষড়যন্ত্র, যে কৌশল ছিল, সেই কৌশল কিন্তু ওখানেই বানচাল করে দিয়েছে ইরান। এরপর সে আফগানিস্তানের কাহিনী যদি আমরা বলি, আফগানিস্তানের পুরনো ইতিহাস না বললেও শুধু যদি তালেবানের আমলটার কথা বলি, এই তালেবানের উত্থান ঘটিয়ে আফগানিস্তানে আমেরিকা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যেন সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিটা তালেবানদের প্রতি করলো এবং বিরাট বিরাট আলেম উলামা দিয়ে সরকার প্রতিষ্ঠা করে দিল, দিয়ে তাদেরকে দিয়েই আবার এমন কিছু কাজ করালো যেখানে আমেরিকা আফগানিস্তানে হামলা চালানোর একটা বৈধ ক্ষেত্র তৈরি করে নিল। এই বৈধ ক্ষেত্র মানে তাদের ভাষায়, আমি বলছি না, তারা এমন এমন কাজ করলো, তালেবানদের দিয়ে কাজ করালো, যাতে তাদের উপর হামলা করলে সবাই, সারা পৃথিবীর মানুষ বলতে পারে, হ্যাঁ তালেবানও তো এরকম উগ্রবাদী কিছু কাজ করেছে, এদের ক্ষমতায় থাকা আসলে উচিত না। এই সমস্ত কাজ করায় তাদের ফাঁদে ফেলে আমেরিকা সেখানে হামলা চালালো। হামলা চালিয়ে বেসিক্যালি ইরাকে 2003 সালে আর আফগানিস্তানে 2001 সালে, এই দুই দেশে হামলা চালিয়ে দখলদারিত্ব কায়েম করে বেসিক্যালি তারা ইরানের দুই পাশে অবস্থান করে ইরানকে দখল করতে চেয়েছিল এবং ইরানের ভিতরে কিছু কাজ করতে চেয়েছিল। কিন্তু ইরান তো ঠিকই টের পেয়েছে, বুঝতে পেরেছে ব্যাপারটা কি। দুই জায়গায় ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ইরাক থেকেও আমেরিকাকে বহিষ্কার করেছে, ব্যবস্থা করেছে, সেনা প্রত্যাহার করতে বাধ্য করেছে, আবার আফগানিস্তান থেকেও সেই কাজ করেছে। ইরান এখানে পেছনে থেকে খেলেছে, দাবার গুটি চাল দিয়েছে পেছনে থেকে। আমেরিকা বুঝতে পারলেও কিছু করার ছিল না।
এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সমস্ত দেশের অভ্যন্তরে, ওই সমস্ত দেশের ভেতরে ওই সমস্ত দেশের মানুষরাই জেগে উঠেছে এবং কখনো কখনো ইরান মধ্যস্থতার ভূমিকা পালন করেছে বা পেছনে থেকে হাই হ্যালো করেছে, সমর্থন দিয়েছে বা কূটনৈতিক বক্তব্য দিয়েছে, তার বেশি কিছু না। কিন্তু যে ইরাক এবং যে আফগানিস্তান দখল করে ইরান দখল করার পরিকল্পনা করেছিল এবং নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চেয়েছিল এবং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেইগুলো বানচাল করে দিয়েছে ইরান। এরপরে আমেরিকা ইসরায়েল যেহেতু মধ্যপ্রাচ্যে বিভিন্নভাবে এবং বিভিন্ন দেশে তাদের সমর্থিত সরকার প্রতিষ্ঠা করে রেখেছে এবং ইরান বিরোধী তৎপরতা চালায়, সেই জায়গায় ইরান কৌশল নিল কি, আমেরিকা ইসরায়েল এবং অন্যদের উপরে চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জনপদে এক একটা বিপ্লবী সংগঠন বা প্রতিরোধকারী সংগঠন গড়ে তুলল এবং এই সমস্ত সংগঠন দিনে 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 তারা এতটাই শক্তিশালী হয়ে উঠল, যারা নিজেরাই এখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে এবং আমেরিকা ইসরায়েল দুটো শক্তির ব্যাপারেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই জানেন ইসলামী জিহাদ আন্দোলন, হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন এবং সিরিয়ায় গেরিলা গোষ্ঠী। একই ধরনের গেরিলা গোষ্ঠী তৈরি আছে অলরেডি আফগানিস্তানে এবং আরব দেশগুলোর ভেতরেও বিভিন্ন রকমের সংগঠন আছে, এখনও অনেক জায়গায় খুব প্রকাশ্য না, কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে বলে আমি ধারণা করি, যতদূর খোঁজ পাই ব্যাপারটা এইরকম। এখন এই সমস্ত জায়গায় আর কারোর কিছু করার নেই। এই সমস্ত প্রক্সি সংগঠনগুলোও এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন তারাই নিজ নিজ দেশের ভেতরে নিজ নিজ সীমান্তে লড়াই করছে এবং ওয়ান্স আপন এ টাইম এমন একটা সময় আসবে যখন এই সমস্ত সংগঠনই ইসরায়েলের ভেতরে স্থল অভিযান চালাবে। 2023 সালের 7ই অক্টোবর হামাস কিন্তু তারই একটা অংশ হিসেবে অভিযান চালিয়েছিল। এটার একটা প্রাথমিক নমুনা। অতএব আমি মনে করি যে সেই দিন খুব বেশি দূরে নয় যখন ইসরায়েল অবশ্যই অনেক বড় সামরিক শক্তিকে মোকাবেলা করবে, আঞ্চলিক প্রক্সি সংগঠনগুলোর একটা জোটকে মোকাবেলা করতে হবে। কোনো মতেই ইসরায়েল পার পাবে না এখান থেকে। তাহলে আমেরিকা ইরানকে যেখানে খুব বেশি ব্যস্ত রাখার চেষ্টা করেছিল, সেখানে ইরান বিভিন্ন সংগঠন, প্রক্সি সংগঠন তৈরি করে আমেরিকা এবং ইসরায়েল উভয়কেই ব্যস্ত রেখেছে। দেখেন ইরান কিভাবে আমেরিকার পরিকল্পনাগুলোকে বানচাল করে দিচ্ছে একের পর এক। এরপরে হরমুজ প্রণালীর কন্ট্রোল যেহেতু ইরানের হাতে আছে বা ইরানের পাশের দেশ খুব শক্তিশালী দেশ, আমেরিকা টের পেয়েছে যে এই হরমুজ প্রণালী একসময় না একসময় ইরান ঠিকই কন্ট্রোলে নেবে এবং এর গলা টিপে ধরবে, অর্থাৎ বিশ্বের যে জ্বালানির পরিবহন, এই জ্বালানি পরিবহনের গলা চিপে ধরবে, তখন আর কোনো উপায় থাকবে না। তাহলে কি করা, অন্তত পক্ষে বাব আল মানদেব প্রণালীটা অন্তত আমাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করি। এই বাব আল মানদেব প্রণালী কন্ট্রোলে রাখার চেষ্টার অংশ হিসেবে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সৌদি আরবকে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল। যুদ্ধ 7.5 বছর চলেছে, শুধু একা সৌদি আরব করেনি সেই যুদ্ধ করেছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মিশর, এই সমস্ত দেশ সবাই আমেরিকার একেবারে পুতুল হিসেবে কাজ করেছে। একটা পর্যায়ে কাতার এই যুদ্ধ থেকে রণে ভঙ্গতেই চলে আসে ইরানের প্রভাবে। ইয়েমেন সেখানে একা একা মোকাবেলা করেছে, ইরান কিছু কিছু সমর্থন দিয়েছে বলে আমরা বুঝতে পারি। আর এই দেশগুলো যুদ্ধ করলেও বেসিক্যালি এর পেছনে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন সবাই ছিল। তাহলে ইরাকে ইরান যেভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছিল, ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। সেই সময় যুদ্ধের নাম দেওয়া হয়েছিল শিয়া সুন্নির দ্বন্দ্ব, কিন্তু বেসিক্যালি এই বিষয়টা ভুল প্রমাণ করে ইরান বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠা করেছে এটা গরিবের বিরুদ্ধে, মজলুমের বিরুদ্ধে সৌদি আরবকে দিয়ে ইসরায়েল এবং আমেরিকা আগ্রাসন চালিয়েছে। এইভাবে দেখা হয়েছে বিষয়টা। এবং একসময় যে চীন, রাশিয়ার মতো প্রভাবশালী দেশ, গুরুত্বপূর্ণ দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সামিল হতো, নিষেধাজ্ঞায় যোগ দিত, সেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী দুটো দেশ, দুই পরাশক্তি
তাদের সাথে ইরান কূটনৈতিক সম্পর্ক করে এখন চূড়ান্তভাবে 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি করেছে এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইরানের স্বার্থের সাথে রাশিয়া এবং চীনের স্বার্থ কিভাবে যুক্ত হয়ে গেছে। এখন ইরানকে মাইনাস করে রাশিয়া নিজের ভূ রাজনীতির কোনো কৌশল চিন্তা করতে পারে না, তেমনিভাবে ইরানকে মাইনাস করে চীন আঞ্চলিক বা বৈশ্বিক ভূ রাজনীতির কোনো কৌশল চীন চিন্তা করতে পারে না। চীন এবং রাশিয়ার স্বার্থ ইরানের সাথে এতটাই জড়িত যে চীন এবং রাশিয়ার স্বার্থেই ইরানকে এখন সমর্থন দিতে হচ্ছে এবং এখন ইরানকে টিকিয়ে রাখার ব্যবস্থা করতে হচ্ছে। ইরানের কৌশলগুলো দেখেন। নট অনলি দ্যাট, ইরান এমন ডিপ্লোম্যাটিক খেলা খেললো 2015 সালে 6 জাতি গোষ্ঠীর সাথে চুক্তি করলো এবং সেই চুক্তি জাতিসংঘ অনুমোদন দিল এবং সারা বিশ্বে দেখালো যে আমরা পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথেই রেখেছি, কোথাও যায়নি। এতদিন যা করা হয়েছে আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে এবং তার জন্য তার বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা, যে সমস্ত অন্যায় পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো আস্তে আস্তে কমানো হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প এসে সেই চুক্তি লঙ্ঘন করলেন, ভেঙে ফেলেন। সারা বিশ্বে প্রমাণ হলো আমেরিকা কূটনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করে না, চুক্তি রক্ষা করে না, লঙ্ঘন করে, প্রমাণ হয়ে গেল। তখন আমেরিকা এবং ইউরোপের মধ্যে প্রথম ভাঙন হলো। আমেরিকা যদিও এই চুক্তিতে চলে গেল, কিন্তু এই চুক্তিতে থেকে গেল ইউরোপীয় দেশগুলো, রাশিয়া এবং চীন তো বটেই। প্রথম কোনো একটা ইস্যুতে আমেরিকা এবং ইউরোপ দ্বিধা বিভক্ত হলো, এটা ইরান করতে পারলো। যে যুদ্ধটা চলল গত 40 দিন, তাতে ইউরোপ বা নেটো জোটের কোনো একটা দেশ আমেরিকার পাশে দাঁড়ায়নি। বিশ্ব রাজনীতি, বিশ্ব সমরনীতি, বিশ্ব কূটনীতি এবং ভূ রাজনীতির দাবা খেলায় এখানেই ইরানের কাছে আমেরিকা প্রচণ্ডভাবে হেরে গেছে। তার একদম আত্মার হরিহর, তার একদম ঘনিষ্ঠ মিত্ররা এখন তার সাথে নেই। শুধু সাথেই নেই না, রীতিমতো তারা আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এবং ইসরায়েলকে এখন একঘরে করতে, বয়কট করতে উঠে পড়ে লেগেছে। এইভাবে ইরান আমেরিকার সাথে ইসরায়েলের যে কূটকৌশল তার এগেনস্টে কাজ করে আজকের বিশ্বে টিকে আছে এবং এইভাবে ইরান তাদের সমস্ত পরিকল্পনা বানচাল করে দিয়ে এই অবস্থায় আছে। হ্যাঁ, আমরা বা আপনারা যদি বলেন আমরা সাদা চোখে যদি দেখি, ইরানের ক্ষতি হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা নেই, অনেক সেনা কর্মকর্তা মারা গেছে, বিজ্ঞানী মারা গেছে, বহু কিছু। কিন্তু এটাও তো ঠিক যে বড় কিছু অর্জন করতে গেলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে এবং যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মানুষ আজ জীবন দিয়েছে, তারা শহীদের মর্যাদা পেয়েছে, হয়তোবা তারা তো এর জন্য প্রস্তুত ছিল এবং তারা জানতেন যে আমাদের এই স্যাক্রিফাইস, আমাদের পক্ষ থেকে এই ত্যাগ, আমাদের এই পক্ষ থেকে যদি এই তিতিক্ষা না থাকে তাহলে আমরা গ্রেটার কিছু অ্যাচিভ করতে পারবো না, অর্জন করতে পারবো না। ফলে তারা ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত ছিল এবং এই ত্যাগকে ইরান পরাজয় মনে করে না, এই ত্যাগকে তাদের শোকের কারণ মনে করে, কিন্তু এই ত্যাগকে বড় কিছু অর্জনের কথা মনে করে। আজকে যখন চূড়ান্ত সমঝোতার ব্যাপারে আলোচনা হচ্ছে, সারা বিশ্বে মিডিয়া অনেক বেশি সরব, তখন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবা বলেছেন আজকে আমেরিকা যে ছাড় দিচ্ছে আমাদেরকে, এই ছাড় কোনো কূটনৈতিক আলোচনায় তারা দেয়নি, এটা আমাদের ক্ষেপণাস্ত্রের কারণে দিচ্ছে। তারা আমাদের যে বক্তব্য তারা আলোচনার টেবিলে বুঝতে পারেনি, সেই বক্তব্য তারা যুদ্ধের ময়দানে এই ক্ষেপণাস্ত্রের কারণে বুঝতে পেরেছে। ফলে আমাদের সামরিক শক্তি খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, এখানে আপোষ করার সুযোগ নেই। চূড়ান্তভাবে যদি বলি তাহলে বলতে হবে ইরানের দূরদর্শী নেতৃত্ব, আপোষহীন কৌশল, আপোষহীন নীতি, অসম্ভব রকমের বিউটিফুল ডিপ্লোমেসির কারণে এবং তাদের যে সততার পথে চলা, এই চলার কারণে আমি মনে করি তারা গায়েবী মদদও সাথে পেয়েছে। সব কিছু মিলে আজকের ইরান, আজকের এই শক্তিশালী ইরান যাকে আমরা দেখছি শক্তভাবে টিকে আছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। সবশেষে আপনাদের কাছে জানতে চাই আজকের যে আলোচনা করলাম তাতে কি মনে হয় আপনাদের? ইরানের টিকে থাকার পিছনে আমি যে কথাগুলো বললাম এগুলো কি যথেষ্ট নাকি আরও কিছু আছে? আপনাদের কোনো মতামত বিশ্লেষণ যদি থাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমি আশা করছি আজকের এই ভিডিওর কারণে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি বেড়ে যাবে। এই রকম অনেক আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। আপনারা সবাই সঙ্গেই থাকুন এবং টক উইথ সিরাজের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।